এসএসসি পরীক্ষা 2026-এর উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, উচ্চতর গণিত সবাই কঠিন মনে করলেও আমি মনে করি উচ্চতর গণিত একটি সহজ এবং কিছু অল্প সংখ্যক প্রশ্ন পড়ে এই উচ্চতর গণিত সম্পূর্ণ মার্ক পাওয়া অর্জন। কেননা এই উচ্চতর গণিতে কেউ যদি 2 মাস সময় দেয় সে সম্পূর্ণ 90+ মার্ক অর্জন করতে পারবে উচ্চতর গণিতে। কিভাবে, কোন অধ্যায়গুলো পড়ে, কোন টপিকগুলো পড়ে, এই বিষয়টা শুধুমাত্র তোমাকে সঠিকভাবে জানতে হবে। তুমি যদি সঠিক জিনিস, অল্প কিছু জিনিস বারবার রিভিশন দাও, মনে রাখতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে উচ্চতর গণিতের অঙ্কগুলো তত বেশি মনে থাকবে। তো সর্বপ্রথম আমি যদি উচ্চতর গণিত নিয়ে কথা বলি, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের সিলেবাস নিয়ে কথা বলতে হয়। তো কোন কোন অধ্যায় পড়বে তোমরা? তো তোমাদের সিলেবাসে টোটাল বইয়ে 14টা অধ্যায় রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে যে অরেঞ্জ কালার যেটা দেখতে পাচ্ছ তুমি, ইয়েলো কালার যেটা করা আছে, অর্থাৎ হলুদ কালার যেটা করা আছে, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। মানে অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 9, অধ্যায় 10, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 14, এই কটা অধ্যায় তোমাদের এসএসসি পরীক্ষা 2026-এর অধ্যায় মানে সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। বাকি অধ্যায়গুলো সিলেবাসে নাই। এখন প্রশ্ন হলো, এতগুলো অধ্যায় কি করতে হবে? না, তোমাদের বিভাগ সম্পর্কিত ধারণা থাকলে তোমাকে আর কিছুই করতে হবে না। তোমাদের প্রথমে ক বিভাগ, খ বিভাগ, গ আর ঘ বিভাগ, 4টা বিভাগ। ক বিভাগে তোমাকে বীজগণিত এবং অসীম ধারা রয়েছে। তো এখানে মেনলি যদি আমি বলি যে সম্ভাবনা থেকে আমরা এবার অঙ্ক করতে পারবো, বা ত্রিকোণমিতি আর সম্ভাবনা দুটোই করতে পারবো। তো তোমরা এখান থেকে কাজ করতে পারো। বীজগণিতিক রাশিটা যারা পারো তারা করবা, বিশেষ করে ভগ্নাংশ। আমি প্রত্যেকটা টপিকে বলে দিব যে কোনগুলো করতে হবে, কি টপিকে করতে হবে, বীজগণিতিকে কি করতে হবে, ত্রিকোণমিতি করতে হবে। তবে আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে অধ্যায় দিয়ে কথা বলি যে কোনগুলো তোমরা করবা, তো সর্বপ্রথম তোমরা করবা অসীম ধারা, যে অধ্যায়টা একান্তই সহজ একটি অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে তোমার কিছু করার প্রয়োজন হবে না। তারপরে তুমি বীজগণিত অধ্যায়টা করতে পারো যদি তুমি ভালো পারো তাহলে, কারণ অধ্যায়টা একটু হলেও কঠিন আছে। তারপরে তুমি করবা দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টা করতে পারো, ঠিক আছে। অ্যান্ড সম্ভাবনা, এই অধ্যায়টি করতে পারো। আর এখান থেকে যদি দুইটার কথা বলি, স্থানাঙ্ক জ্যামিতি, জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি করতে পারো। তাহলে এইখানে তোমাকে যে টপিকগুলো দিলাম, এই কয়টা টপিক, ঠিক আছে, এই কয়টা অধ্যায় করলে এনাফ। 1টা 2টা 3টা 4টা 5টা, তাও অতিরিক্ত অধ্যায় হয়ে গেছে। এর মধ্যে তুমি চাইলে বীজগণিত অধ্যায়টা বাদ দিয়ে দিতে পারো। বীজগণিত অধ্যায়টা বাদ দিলেও তুমি এখান থেকে 4টা প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা। এখন প্রশ্ন হলো, ভাইয়া এই অধ্যায়গুলো তো আপনি বললেন, এই অধ্যায়গুলোর কোন কোন টপিক পড়বো, বই থেকে কি পড়বো, সাপ্লিমেন্ট বা গাইড থেকে আমরা কি পড়বো, এই বিষয়টা যদি আমাকে একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, তো আমরা একটা অধ্যায় ভিত্তিক ভাবে আমি প্রত্যেকটা অধ্যায় যেগুলো সিলেবাসে আছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কিত বিবরণিত বলে দিচ্ছে। তবে ডিসিশন করা তোমার, যে তুমি কোন অধ্যায় করবা। সম্ভাবনার অধ্যায়কে হাতে অবশ্যই রাখবা, দ্বিপদী বিস্তৃতির অধ্যায়কে রাখবাই, অসীম ধারাকেই রাখবা, কেননা এই 3টা একান্তই সহজ একটি অধ্যায় এবং এই 3টা থেকে তুমি একান্ত অল্প সংখ্যক পরে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবা। আর বাকি থাকবে তোমার একটা। বাকি একটার জন্য তুমি ত্রিকোণমিতির সম্ভাবনা করতে পারো, দ্বিপদী বিস্তৃতি করতে পারো, সমতল ভেক্টর আছে, বীজগাণিতিক রাশি আছে, যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটা তুমি করবা। এখন আমি আসি অধ্যায় 2 বীজগাণিতিক রাশি। যারা বীজগাণিতিক রাশি করবা তারা সর্বপ্রথম করবা হলো আংশিক ভগ্নাংশ করবা। বিশেষ করে তোমাদের মেন বই থেকে 11 নম্বর যে অঙ্কগুলো আছে, 4টা 5টা অঙ্ক আছে 11 নম্বরে, এই মেন বই থেকে তুমি আংশিক ভগ্নাংশ করবা। এইটা এইবার আসবে, এটা 100% তুমি আমার থেকে লিখে নাও যে বীজগণিত থেকে এই টপিকটা আসবে আংশিক ভগ্নাংশ। তারপরে তুমি করবা উৎপাদক বিশ্লেষণ, তুলনামূলক একটু কঠিন, বাট বই থেকে 9 নম্বর যে প্রশ্ন আছে এই কটা করে নিবা, এখান থেকে হুবহু আসবে, ঠিক আছে। তারপর হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে। মেন বই থেকে তুমি 13, 14, 15 নম্বর প্রশ্ন করতে পারো। তো আমি এখান থেকে গ্যারান্টি দেবো যে প্রথম যে 2টা প্রশ্ন আছে এই 2টা আসবে। পাশাপাশি অঙ্ক নম্বর 13, 14, 15 আসলে ওই 2টা টপিক আর এইটা 3টা টপিক মিলে একত্রে প্রশ্ন করা আছে, সমস্যা নাই। তো এই কয়টা টপিক পড়লে বীজগাণিতিক রাশি থেকে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না। এর পরবর্তী আসি অধ্যায় নাম্বার 7। অধ্যায় নাম্বার 7 যেটা হলো অসীম ধারা। তো অসীম ধারা থেকে কি করবা? তো অসীম ধারা থেকে তোমাকে পড়তে হবে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। মেন বই থেকে তুমি অঙ্ক নম্বর 12 দেখতে পারো। মেন বই থেকে অধ্যায় 7-এর অঙ্ক নম্বর 12 দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কিভাবে করতে হবে। বাকি ধরো 2 প্লাস, এর পরবর্তী থাকে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট, এরকম দিয়ে থাকে হলো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো অঙ্কগুলো করতে হবে। তারপরে x এর উপর কি শর্ত আরোপ করলে এর অসমমিতিক সমষ্টি থাকবে এবং তা নির্ণয় করো, ঠিক আছে। এই ধরনের প্রশ্নটা 100%, এই দুটো প্রশ্ন 100%। তো বই থেকে তুমি 11 এবং উদাহরণ নম্বর 4 দেখতে পারো, ঠিক আছে। বই থেকে মেন অঙ্কে 11 এবং উদাহরণ 4 দেখবা, তাহলে তুমি বুঝতে পারবে যে x এর উপরে কি শর্ত আরোপ করলে কি ধরনের প্রশ্ন থাকে। আর বিগত সালের প্রশ্নগুলো এই 2টা টপিকের উপরেই পড়তে পারো। 25 থেকে তোমার গত মেন নৈবিতিকের জন্য 25 থেকে 18 পর্যন্ত যতগুলো বোর্ড আছে এই বোর্ডের নৈবিতিকগুলো পড়ে নিবা এই অধ্যায়ের উপরে, তাহলে আর এমসিকিউ নিয়ে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে।
তবে অসীমিত সমষ্টি থেকে এই দুইটা প্রশ্ন থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে, আমি তোমাকে এটা 100% গ্যারান্টি দিলাম। এই দুইটা টপিক পড়বা, ঠিক আছে, আর কিছু পড়া লাগবে না। দেন আসি অষ্টম অধ্যায়, যে অধ্যায় নাম হলো ত্রিকোণমিতি। যারা পড়বা তারা পড়বা, যারা পড়বা না এই অধ্যায়টাকে স্কিপ করতে পারো। এই অধ্যায় ছাড়াও সম্পূর্ণ প্লাস মার্ক অর্জন করা সম্ভব, কোনো সমস্যা নাই। তবে যারা করতে চাও তারা করবা। প্রথম হলো রেডিয়ান থেকে ডিগ্রি প্রকাশ করতে হবে, মেন বই থেকে একের ক করলেই হবে। আবার ডিগ্রি থেকে রেডিয়ানও প্রকাশ করতে হবে, মেন বই থেকে একের খ করলেই হবে। ঘড়ির কাটার যে ম্যাথগুলো আছে এগুলো করতে হবে, যেমন 11 নম্বর আছে মেন বইয়ের অঙ্ক, তারপর 8 নম্বর, 10 নম্বর এবং 12 নম্বর অঙ্কগুলো আছে, এগুলো করবা। 8.2 থেকে তুমি করবে হলো 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। 8.3 থেকে করবা 8, 9, 13 নম্বর। তবে এখানে আংশিক আছে, তো আংশিক জিনিসটা বুঝে নেবে যে কোন বিষয়গুলো আছে কোন বিষয়গুলো নাই, ঠিক আছে। তবে আমি বলবো যে এই অধ্যায়টা না করাই ভালো, দরকারই নেই, এই অধ্যায়টা করার কোনো প্রয়োজনই নেই। কি দরকার ত্রিকোণমিতির মধ্যে ঢোকার তোমার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসবো অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি। 100% গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে, তুমি এটা লিখে রাখো, ঠিক আছে। এর মধ্যে প্যাসকেলের যে সূত্র আছে, প্যাসকেলের সূত্রের ব্যবহার, মানে একটা বিস্তৃতি ধরো 1 - 2x ইনভার্স এখানে থাকলো ধরো 4। এখন বলা হলো যে প্যাসকেলের সূত্রের সাহায্যে মানে চিত্র আঁকো, তো তোমাকে প্যাসকেলের সূত্রের সাহায্যে যে কোনো বিস্তৃতির চিত্র আঁকতে পারতে হবে। তারপর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করতে হবে, বিশেষ করে চতুর্থ পদের সংখ্যা নির্ণয় করতে হবে। এই হিসাবে মেন বই থেকে তুমি করতে পারো অনুশীলনী 10.1-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা, এবং অনুশীলনী 10-এর 2 নম্বর, অনুশীলনী 10.2-এর হলো 11, 12, 14, 15 নম্বর অঙ্ক করতে পারো। এই কটা অঙ্ক করলে তোমার মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, দেন তুমি করবা হলো অধ্যায় নাম্বার 11 স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি থেকে অনেক কিছুই পড়তে হবে, তো এটা ডিপেন্ড তোমার উপরে। তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতি অঙ্কেরতে যাও, এখানে অঙ্ক করলে পারবা। আর ওই পারে সে অসমতল ভেক্টর আছে, ওইটা করতে পারো, ওইটা মুখস্থ করলে হবে। এখন তুমি মুখস্থ ভালো পারো না অঙ্ক ভালো পারো, এটা ডিপেন্ড করে। যদি অঙ্ক ভালো পারো তাহলে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 রাখবা। 11.1 থেকে তুমি করবা 2, 3, 4, 5, 7, 8, 9। 11.2 থেকে তুমি করবা 5, 6, 7, 7, 10। 11.3 থেকে করবা 3, 4, 6, 8। আর 11.4 থেকে তুমি করবা হলো 16, 17, 15, 16, 18, 19, 20, 21। এই কটা ম্যাথ করে নিবা মেন বই থেকে, তাহলেই হয়ে যাবে। এই রিলেটেড বা এই ধরনের প্রশ্নই থাকে, আর আউট অফ প্রশ্ন থাকে না। এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা গ্যারান্টি, মানে 100% তুমি শিওর থাকে, একটা গিয়ে দুইটা এখান থেকে পেয়ে যাবে তুমি। এখন যারা তোমাদের মানে 11 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি পছন্দ না বা এই ধরনের অঙ্কগুলো ভালো পারো না, তারা অধ্যায় 12 নম্বরে সিলেক্ট করতে পারো, যার নাম হলো সমতলীয় ভেক্টর। এখান থেকে বেশি পড়তে হবে না, তোমাকে মেন বইয়ের 282 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 3, 4, 5 করলেই হবে। এই 3টা উদাহরণ থেকে তুমি একটা প্রশ্ন একবারে হুবহু কমন পেয়ে যাবা। তারপরেও তুমি অধ্যায় থেকে 12 নম্বর অধ্যায় থেকে 15 এবং 16 নম্বর অঙ্কটা করে নিবা। এই দুইটা থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, এই জন্য তোমাকে এনাফ, তোমার জন্য এর বাইরে কিছু করার প্রয়োজন নাই। এরপর অধ্যায় নাম্বার 14 সম্ভাবনার অঙ্ক। সম্ভাবনা থেকে করতে হবে ছক্কা এবং মুদ্রার যে অঙ্কগুলো আছে, ধরো একটা ছক্কা 2টা মুদ্রা নিক্ষেপ করা হলো, বা 3টা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করা, বা 4টা মুদ্রা নিক্ষেপ করা হলো। এই ধরনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাকে সম্পূর্ণভাবে করতে হবে। তারপর হলো যাত্রার সম্ভাবনা যে অঙ্কগুলো আছে, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সম্ভাবনা এত, তারপর রাজশাহী থেকে খুলনা যাওয়ার সম্ভাবনা এত। এখন প্রশ্ন থাকে না যে এইখান থেকে এখানে যাওয়ার সম্ভাবনা কত বা না যাওয়ার সম্ভাবনা কত, এই ধরনের অঙ্কগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। এবং এই দুইটা টপিকের উপরেই খুব সুন্দর করে তোমাকে কি করতে হবে, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে পারতে হবে, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে পারতে হবে। তারপরে তোমাকে মার্বেলের অঙ্ক করতে হবে। মার্বেলের অঙ্কে বিশেষ করে প্রতিস্থাপন করে অথবা প্রতিস্থাপন না করে সম্ভাবনা বের করো, সাদা মার্বেলের সংখ্যা কত, ওঠার সম্ভাবনা কত, প্রতিস্থাপন করে প্রত্যেকটা মার্বেল কালো হওয়ার সম্ভাবনা কত, এই ধরনের যে অঙ্কগুলো আছে মার্বেলের, সেই অঙ্কগুলো করতে হবে। তুমি মেন বই থেকে 14 নম্বর অধ্যায়ে তুমি 15, 17 এবং 18 নম্বর প্রশ্ন করলে এই ধরনের অঙ্ক বা এই 3টা সম্পর্কিত একবার রিলেটেড বিষয়টা বুঝতে পারবা। তো আমি এখানে তোমাদের যে প্রশ্নগুলো বললাম, এখানে টোটাল প্রত্যেকটা টপিকের উপরে আসলে আলাদাভাবে ক্লাস দেওয়া সম্ভব, বাট আই হোপ যে আমার কাছে আপাতত স্মার্ট বোর্ড যেহেতু নাই, তো আমি এই টপিকগুলোর উপরে ফ্রি ক্লাসগুলো দিতে পারছি না তোমাদেরকে, বা কোনো কোর্সে তোমাদেরকে ভর্তি নিতে পারছি না। আপাতত তুমি যার কাছে পড়ো, হতে পারে অনলাইন অফলাইন, যার কাছে পড়ো নাকি কোনো সমস্যা নেই। তুমি জাস্ট এই টপিকগুলো দেখবা যে তিনি কি এই টপিকগুলো তোমাকে পড়াচ্ছেন কিনা। এই টপিকগুলো যদি পড়ায় তার মানে তুমি সঠিক জায়গায় আসো, সমস্যা নাই, তুমি এখান থেকে কমন পাবা। আর যদি এই টপিকগুলো তোমাকে না পড়ায় তাহলে আমি অবশ্যই বলবো সেই প্রাইভেট অথবা কোচিং সেন্টারটা ত্যাগ করতে পারো, কেননা তুমি এখান থেকে কোনো কমন পাবা না, ঠিক আছে। তো আশা করি তুমি উচ্চতর গণিত সম্পর্কিত বিস্তারিত সকল কিছু বুঝতে পারছো। এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, এমসিকিউর জন্য আমি তোমাকে বলছি 2025 থেকে 2018 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে অধ্যায় ভিত্তিকভাবে সেই অধ্যায়গুলো পড়বা, কেননা ওখানে তো অনেক অধ্যায় ছিল, তোমাদের তো সব অধ্যায় নাই। যে অধ্যায় কয়টা আছে সেই অধ্যায় কয়টা পড়ে নিলেই এনাফ তোমাদের জন্য।
যাই হোক, আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।